এভরিওয়ান আসসালামু আলাইকুম। সম্প্রতি আমি মালয়েশিয়ার ইমিগ্রেশনে গিয়েছিলাম। আর কেন গিয়েছিলাম? অবভিয়াসলি আরপিএম 2.0 যে প্রোগ্রামটা আছে, যেই প্রোগ্রামের আন্ডারে মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীরা নিজে নিজে প্রসেসিং করে নিজ দেশে ব্যাক করবে, এই প্রোগ্রামটা সম্পর্কে এ টু জেড জানতে। যদিও এর আগে কিন্তু আমি একটা প্লে লিস্ট খুলেছি এবং সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে নিজে নিজে প্রসেসিং করবেন। আই মিনস আপনার টিকিট কাটা বা ট্রাভেল পাস কাটা থেকে ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস আনা এবং ফ্লাইট নিয়ে নিজ দেশে যাওয়া পর্যন্ত সবকিছু কিন্তু বর্তমানে নিজে নিজে করতে হবে। তো নিজে নিজে যেহেতু করতে হবে, একটা গাইডলাইন তো মাস্ট বি দরকার। আর এর জন্য আমি কিন্তু আমার এই প্লে লিস্টে অবৈধদের দেশে ফেরা এ টু জেড গাইডলাইন দিয়ে দিচ্ছি। তো এই গাইডলাইন দেখে ইভেন অনেক মানুষ, প্রায় আমি ভিডিও অনুযায়ী যেটা বলতে পারি প্রায় 10,000 প্লাস মানুষ এই গাইডলাইন গুলো দেখছে। তো তার মধ্যে কিন্তু বেশিরভাগই যারা ভিডিও দেখছে নিজে নিজে প্রসেসিং করে দেশে গেছে। সো আপনিও যেতে পারবেন। আর তো এইবার চলুন আমি আবার রিক্যাপ করে দিই এ টু জেড প্রসেসিংটা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেন। তো এক্ষেত্রে আমি সবার প্রথমেই বলবো, যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে চান নিজে নিজে প্রসেসিং করে, তাদের জন্য কয়টা ডকুমেন্ট লাগবে? 3টা ডকুমেন্ট। একটা হচ্ছে আপনার পাসপোর্ট। যদি পাসপোর্টটা না থাকে তাহলে আপনি বাংলাদেশ হাই কমিশন থেকে 44 রিঙ্গিত দিয়ে ট্রাভেল পাস নিয়ে আসবেন। এইখানে কিন্তু ট্রাভেল পাস, স্পেশাল পাস, এই দুইটা জিনিস আলাদা। যদি আপনার কাছে পাসপোর্ট থাকে আপনার ট্রাভেল পাসের কোনো দরকার নেই। তো কিভাবে আপনি একটা ট্রাভেল পাস আনবেন, এটা কিন্তু আমি আমার এই ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করছিলাম। আর ওইখানে আমি নিজে গিয়েছিলাম কিভাবে প্রসেসিংটা করে। তাই আপনি একবার দেখলেই আপনার আইডিয়া হয়ে যাবে কিভাবে ট্রাভেল পাস আনতে হয়। সো এরপর 2 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ফ্লাইটের টিকিট। তো ফ্লাইটের টিকিটটা নিয়ে আমি সম্প্রতি ইমিগ্রেশনে যাওয়ার পর যেইটা দেখছি, এইটা হচ্ছে আমাদের কোন এক ভাই দেখেছে, একজন না অনেকেই তারা ওইখান থেকে ব্যাগ আসতেছে, রিজেক্ট দিতেছে, তাদেরকে স্পেশাল পাস দিতেছে না। তো এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে ওইখান থেকে যেইটা বলছে, আই মিনস ওইখান থেকে ইমিগ্রেশন অফিসার যেইটা বলছে যে আপনার এই টিকিটটা অনলাইন করা হয়নি। তো শুধুমাত্র অনলাইন না করার কারণে তাকে ওইখান থেকে স্পেশাল পাস দেওয়া হয়নি এবং তাকে বলা হয়েছে আপনার টিকিটটা অনলাইন করে নিয়ে আসুন, আমরা আপনাকে স্পেশাল পাস দিয়ে দেব। তো আই হোপ এই ধারণাটা ক্লিয়ার। অবশ্যই আপনি একবার চেক করবেন যেখান থেকে আপনি টিকিটটা কাটেন, আমার টিকিটটা অনলাইন হয়েছে কিনা, অনলাইনে শো করে কিনা। তো এরপরে 3 নাম্বার যেটা, এটা হচ্ছে আপনার একটা ব্যাংক কার্ড, আপনার ভিসা কার্ড। এইটা আপনি হতে পারে টাচ এন্ড গো ওয়ালেট ভিসা কার্ড বা ট্রাভেল কার্ড বা আপনার মার্চেন্টেড মানি ভিসা কার্ড। আই মিনস আমি সোজা কথাই বলে দিই যে এইটা হচ্ছে যেই কার্ড দিয়ে আপনার স্ক্যান করে পেমেন্ট হয়। সো স্ক্যান করে পেমেন্ট হয়, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে কিছু কার্ড আছে। তো এইখান থেকে আমার হাতে যেই কার্ডগুলো আছে এই সবগুলোই কম বেশি স্ক্যান করে পেমেন্ট হয়। তো স্ক্যান করে পেমেন্ট হওয়ার কারণে এই সবগুলো কার্ডের যে কোনো একটা যদি আপনার কাছে থাকে, আপনি ইমিগ্রেশনে গিয়ে স্ক্যান করে পেমেন্ট করে আপনার জরিমানাটা দিয়ে দিতে পারবেন। সো আই হোপ আপনার ডকুমেন্ট গুলো ক্লিয়ার। তো এই 3টা জিনিসই আপনার আর কিছু লাগবে না, জাস্ট এই 3টা জিনিস নিয়ে যাবেন, সেখান থেকে আপনার স্পেশাল পাসটা নিয়ে আসবেন। আপনি যেই তারিখে ফ্লাইটের টিকিট এই তারিখে চলে যেতে পারবেন, খুব ইজি। তো এইবার চলুন সরাসরি যাওয়া যাক ইমিগ্রেশনে। তো আমি সবার প্রথমে ইমিগ্রেশনে গেলাম এবং সেখানে দেখলাম যে আমি বাংলাদেশি খুব কমই, বিকজ আগের বার হিউজ পরিমাণ বাংলাদেশি গেছে আর এইবার দেখা গেছে স্লো সবাই যাইতেছে। তো এখানে কোনো মাধ্যম ধরার আসলে আপনার প্রয়োজন নেই। যদি মাধ্যম ধরেন, ওই ভাইটার যে মতামত, ওই ভাইটা আমাকে যেটা বলছে যে কোনো একটা মাধ্যমে উনি 900 রিঙ্গিত দিচ্ছে। তো ওইখানে কি করছে, জাস্ট ফ্লাইটের টিকিট কেটে আপনার লোকেশনটা দিয়ে দিয়েছে যে আপনার নিজের প্রসেসিং নিজে নিজে করতে হবে, মাস্ট বি। যাক, আমি এইটা নিয়ে আর একটু বাড়াইতে চাইতেছি না। তো ওইখানে যাওয়ার পর আমি এইটা দেখলাম, ওই ভাইটার খুব শুনলাম যে কি কারণে ওই ভাইটা রিজেক্ট খাইলো। রিজেক্ট খেলে কিন্তু আসলে একটা খুব সৃষ্টি হতো। তারপর আমি যেটা গেলাম যে ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করলে আপনি কোন দিকে যাবেন? দেখেন ইমিগ্রেশনের যে রাউন্ড রুল আছে, আপনি দেখবেন যে দেশ দিয়ে আপনার ফরেনার আছে, ফরেনার বাংলাদেশি থাকতে পারে, ইন্দোনেশিয়ান থাকতে পারে, ভিয়েতনাম থাকতে পারে, তো নেপাল থাকতে পারে, তারা যেই দিকে আছে ওই দিকে যাবেন। আর ওই দিকে গিয়ে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে সোজা চলে যাবেন। আমি এখানে ডান পাশ বা বাম পাশ এইটা বলতেছি না, আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এদিকে সোজা যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আরপিএম অর্থাৎ প্রোগ্রাম রিপিটেশন মাইগ্রেন্ট 2.0 তাদের পোস্টার লাগানো আছে। তো এইটার ভিতর দিয়ে আপনি ঢুকবেন দরজা দিয়ে ঢোকার পর আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, একতলায় উপরে উঠবেন। এখানে দেখবেন যে আপনার লেখা আছে প্রোগ্রাম রিপিটেশন মাইগ্রেন্ট উপরে। তো উপরে তলায় উঠবেন, 2 তলায় উঠবেন, ওইখানেও লেখা আছে যে প্রোগ্রাম রিপিটেশন মাইগ্রেন্ট এইখানে। তো এভাবে উপরে যাবেন। উপরে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে লেখা আছে সুরাউ
অর্থাৎ মসজিদ কম বেশি আমরা সবাই জানি, ছোট মিনি সূরাও আছে, এই সূরায় প্রবেশ করবেন। এরপর আপনি হাতের বাম পাশে দেখবেন, তো বাম পাশে দরজা আছে, এই দরজার ভিতরে প্রবেশ করবেন, দেখবেন এইখানে সেই কাঙ্ক্ষিত রুম চেয়ার আছে, যেখানে আমাদের বাংলাদেশি বা প্রবাসীরা সেইখান থেকে স্পেশাল পাস নিয়ে আসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তো আপনি ভাবতেছেন আমি কিভাবে ভিডিও করে নিলাম? ভাই আমি আসলে ওইখানে ভিডিও আগে করে নিছি, করার পর আমি ওইখানে নোটিশ বোর্ডটা দেখছি যে এখানে ভিডিও করা এলাও না, যদিও ওনারা আমাকে তেমন কিছু বলেনি। এইটার জন্য আমি আসলে মুগ্ধ হয়েছি। হয়তো ওনারা আমার উপর চিল্লাচিল্লি করতে পারতো বা আমি ভিডিও করছি কেন, এটার রিজন হতে পারে আমার ক্যামেরা স্ট্যান্ড বা অন্য কিছু, যাক এইটা আমি স্কিপ করতেছি। তো এইবার ওইখানে গিয়ে আপনি লাইনে যাবেন, অর্থাৎ বাম পাশে যে লাইনটা আছে ফরেনারদের জন্য, এই লাইনে যাবেন, গিয়ে আপনি আপনার ডকুমেন্ট দিবেন প্লাস আপনার কার্ড তো অবভিয়াসলি দিবেন, আপনাকে ডিরেকশন দিবে যে আপনি পাশে গিয়ে ফিঙ্গার দেন বা এখানে ফিঙ্গার দেন, এইসব কিছু। তো এইটা দেওয়ার পর আপনাকে বলবে একটু বসার জন্য। তো যখন আপনি বসবেন বিকাল 3টার ভিতরেই আপনার দেখা গেছে স্পেশাল পাসটা রেডি হয়ে আপনার কাছে চলে আসবে আর ওনারা আপনাকে দিয়ে দেবে। তো এইবার স্পেশাল পাসটা নিয়ে গেলেন, নেওয়ার পর আপনি চলে আসবেন। তো আর কিছুই করতে হবে না, খুব ইজি না, খুবই ইজি আসলে, যদি আপনি একটু সাহস করে যেতে পারেন। তো এইবার আপনাদের দোয়াশাগুলো ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে অনেকের কোয়েশন থাকে যে ভাই ইমিগ্রেশন গেলে কি ওইখানে পুলিশে ঝামেলা করবে কিনা? অবভিয়াসলি না ভাই, যদি ইমিগ্রেশন ডিপির ভিতরে যান ওইখানে আপনাকে কোনো ঝামেলা করবে না। আপনি ইমিগ্রেশনে যাবেন, আপনার প্রসেসিং করবেন, আপনি চলে আসবেন, খুবই ইজি। তারা আপনাকে কোনো পেরেশান বা আপনি অবৈধ বলে যে তারা আপনাকে এক্সট্রা জিজ্ঞাসাবাদ বা কেউ কোনো হয়রানি করবে, এরকম কিছু আসলে না। তো এইবার বলি এজ এ প্রবাসী হিসাবে আমাদের কি কি করা উচিত নয়, যে ভুলগুলো আমরা বাংলাদেশি কম বেশি করে। এটা হচ্ছে যখন ইমিগ্রেশন ডিপির ভিতরে আপনার ফিঙ্গার দিয়ে যান, ওই সময় আপনার মোবাইলটা অবভিয়াসলি আপনি সাইলেন্ট রাখার চেষ্টা করবেন, বিকজ ওই সময় কল আসলে এখানে অনেক মানুষ ইমিগ্রেশন মানুষ থাকে, তারা নোটিশ দিয়ে দিচ্ছে। আমাদের কম বেশি সব বাংলাদেশের একটা মিস্টেক করে, সেটা হচ্ছে এই নোটিশটা খেয়াল করে না। সত্যি বলতে আমি নিজেও প্রাথমিকভাবে নোটিশটা খেয়াল করিনি, আমি পরে আসলে দেখতে পারি যে এখানে নোটিশ লেখা, মোবাইল আপনি সাইলেন্স করে রাখবেন বা বন্ধ করে রাখবেন বা এলাউ না। আর ভুল করে ওইখানে গিয়ে ছবি তুলতে যাবেন না। আমাদের অনেক বাংলাদেশিরা একটু ছবি তুলতে আগ্রহী, তো ছবি তুলতে যাই, বাট এইটা করা উচিত না। সো এরপরে আরেকটা জিনিস, এইটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি জায়গায় যেতে হলে আপনাকে একটু হাই কোয়ালিটি ভাবেই যেতে হয়, দ্যাটস ইট। তো এইবার বলি যে কারা কারা আসলে পাবেন না এই ইমিগ্রেশন থেকে আপনার স্পেশাল পাস। এর ক্ষেত্রে সবার প্রথমে যেটা বলা হয়েছে, এইটা হচ্ছে আপনার যারা একবার স্পেশাল পাস নিয়ে আসছে অথচ দেশে ব্যাক করেনি, তারা স্পেশাল পাস পাবে না। এরপর দুইটা হচ্ছে যে যাদের নামে মামলা আছে, মামলা বলতে এইখানে আপনি কোম্পানি থেকে পালিয়ে আসছেন, দেখা গেছে লারি কেস, এইটা আসলে না। এইটা করা হয় কোম্পানি থেকে আপনি চলে আসছেন, কোম্পানি একটা রিপোর্ট করে, যাতে মালয়েশিয়াতে পরবর্তীতে আপনি যদি বড় ধরনের কোনো ক্রাইমে জড়িয়ে যান তাহলে যেন কোম্পানির উপর দায়ভার না পড়ে। এটা সাধারণ জিডি, জেনারেল জিডি। তো আপনার এইটা থাকলে অবশ্যই আসতে পারবেন, এই দশাটাও ক্লিয়ার। এরপর 3 নাম্বার যেটা, এটা হচ্ছে মালয়েশিয়ান কোন নাগরিককে আপনি বিয়ে করেন, এই ক্ষেত্রে আপনি যদি ছেলে হন মালয়েশিয়ান কোন মেয়েকে বিয়ে করলেন বা মেয়ে হন মালয়েশিয়ান কোন ছেলেকে বিয়ে করলেন, আপনার জন্য আলাদা প্রসেসিং। এই সাধারণ ক্ষমার যেই ফ্যাসিলিটিটা এইটা আছে, বাট আপনার জন্য আলাদা লাইনে যেতে হবে। সো এছাড়া আরেকটা কোয়েশন সবচেয়ে বেশি যে করা হয় আমাকে, সেটা হচ্ছে যে ভিসা আছে, ভিসা মেয়াদ আছে, আমি কি সাধারণ পাশে যেতে পারবো? এই ক্ষেত্রে আমি দুইটা আনসারই দেবো, একটা হচ্ছে আপনি যেতে পারবেন, একটা হচ্ছে যেতে পারবেন না। আমি কেন দুইটা বলতেছি, বিকজ আমি আমার আগের ভিডিওতে যাদেরকে গাইডলাইন দিয়েছিলাম ওনারা আসলে ভিসা আসছিল, কলিং এ আসছে, ভিসা আছে, তারপরে উনি দেখা গেছে স্পেশাল পাস নিয়ে আসতে পারছে। বাট পরবর্তীতে আবার অনেক আরেক ভাই দেখা গেছে ওনার ভিসা আছে, ওনাকে ওইখান থেকে বলছে যে ভিসা বাতিল হওয়ার পরে আপনি আসবেন, তারপরে আসবেন, চলে যেতে হবে বা ভিসা ক্যান্সেল করতে হবে। ভাই ক্যান্সেল করার প্রসেসটা, যাক আমি এটা বলতেছি না যে ক্যান্সেল করতে হবে এসে। তো এইখানে আপনার যা ভিসা আছে, কোন একটা ইমিগ্রেশনে গেলেন, ধরেন পুত্রজা ইমিগ্রেশনে গেলেন, ওইখান থেকে আপনাকে দিল না, তো আপনি যেটা করবেন এইটা হচ্ছে আপনি সাইডের কোন ইমিগ্রেশনে যাবেন। তো সাইডের ইমিগ্রেশনে গেলে আপনি দেখবেন নিয়ে আসতে পারবেন, বিকজ সব ইমিগ্রেশনে এটা চেক করে, বাট অনেক ইমিগ্রেশন থেকে দিয়ে দিই। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে ভাই কোনো মাধ্যম ধরা লাগবে নাকি নিজে নিজে করতে পারবো,
আপনার এইখানে বলে দিছে ইমিগ্রেশন প্রোগ্রামের এইখানে যে আপনাকে ওয়ালকে নিজে নিজে আসতে হবে, নিজে নিজে প্রসেসিং করতে হবে। কোনো মাধ্যম দিলে সে কি করবে, সে আপনাকে হয়তো, আমি যেটা দেখছি অনেকে লোকেশন দিয়ে দেয়, অনেকে ফ্লাইটের টিকিট কেটে আপনাকে জাস্ট লোকেশন পর্যন্ত দিয়ে দেয়, তারপর বাকিটা আপনাকে নিজেই করতে হয়। তো এতটুকু তো আপনি মালয়েশিয়াতে থাকেন, অবভিয়াসলি নিজেই করতে পারবেন। গ্রাফ দিয়ে চলে আসতে পারেন, ম্যাক্সিম ইনড্রাইভ দিয়ে আপনি চলে আসতে পারেন, কোথাও যায় ইমিগ্রেশন লিখলেই সামনে এসে নামিয়ে দেবে। তো গ্রাফ ম্যাক্সিম যদি না চালাতে পারেন, এটার জন্য আবার প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে কিভাবে এগুলো করবেন। যাক, সব মিলিয়ে আমি এটাই বলতে চাইতেছি যে আরপিএম 2.0 প্রোগ্রাম, আই মিনস রিপিটেশন মাইগ্রেন্ট প্রোগ্রাম, এর আন্ডারে আপনি নিজে নিজে প্রসেসিং করে কিছু করে আপনি নিজ দেশে ব্যাক করতে পারবেন। সো এই নিয়ে মোটামুটি এই পর্বের শেষ ভিডিও হতে যাচ্ছে। এটা সামনে কোনো ইউনিক পর্ব বা ইউনিক কোয়েশন বা ইউনিক সমস্যা পেলে সেটা অবশ্যই আমি সলভ করবো, আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।